আজকে আমাদের আলোচনার বিষয় মঙ্গল কাব্যের গঠন ও পরিচয়। মূলত যে বিষয়গুলি নিয়ে আলোচনাটি করব তার একটা প্রাথমিক রূপরেখা প্রথমেই বলে দেওয়া যাক। মধ্যযুগের যে কয়েকটি কাব্যধারা আমাদের সামনে আসে, যেমন পদাবলী সাহিত্য, যেমন অনুবাদ সাহিত্যের ধারা, তেমনি এক সুদীর্ঘ এবং ঐতিহ্যবাহী কাব্যধারা হচ্ছে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যের উদ্ভব এবং ক্রমবিকাশের একটা রূপরেখা, একটা আউটলাইন প্রদান করা আমাদের এই আলোচনার প্রধান উদ্দেশ্য। মঙ্গল কাব্য আনুমানিক কোন সময় উদ্ভূত হলো এবং সেই উদ্ভবের প্রেক্ষাপটটি কি ছিল, সেটির সূত্রেই মঙ্গল শব্দটির উৎস, কেন এই কাব্যধারাকে মঙ্গল কাব্য বলা হচ্ছে, এই সবকিছুই এই সূত্রে আলোচিত হবে। মঙ্গল কাব্যের নির্মাণ কৌশল অর্থাৎ তার গঠনের দিকটি, তাও আমরা বিভিন্ন লোকপ্রিয় উপাদান যা মঙ্গল কাব্যে ক্রমাগত অন্তর্ভুক্ত হয়েছে এবং কখনো কখনো হয়তো তার জনপ্রিয়তার কারণে তা মঙ্গল কাব্যের যে চৌহদ্দি, সেই চৌহদ্দির বাইরে অন্য কাব্যধারাকেও প্রভাবিত করেছে, সেটিও আমাদের আলোচনার একটি অংশ হিসেবে থাকবে। হিন্দু পুরাণগুলির সঙ্গে মঙ্গল কাব্যের যে যোগের জায়গা, সেই যোগের জায়গাটি আমরা এই সূত্রে একটু দেখবার চেষ্টা করব এবং খুব সংক্ষেপে বুঝে নেবার চেষ্টা করব শ্রী চৈতন্যদেব, যিনি মধ্যযুগীয় সাহিত্যের একজন যুগপুরুষ, তার আবির্ভাবের পূর্বে এবং তার পরে তার প্রভাবের সূত্রে মঙ্গল কাব্যের সামগ্রিক চরিত্রায়ন ও উপস্থাপনে ঠিক কি কি বদল ঘটেছিল, মঙ্গল কাব্য কত প্রকার, মঙ্গল কাব্যের সেই শ্রেণীগুলির বা বিভিন্ন ধাঁচের কাব্যগুলির সম্বন্ধেও আমরা অল্প বিস্তর একটু জানার চেষ্টা করব। মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আমাদের যে বিষয়টি সম্বন্ধে একটু জেনে নিতে হবে তা হচ্ছে মঙ্গল কাব্য বলতে আমরা ঠিক কোন ধরনের কাব্যধারাকে বোঝাচ্ছি। আনুমানিক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগ, যা মতান্তরে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগও বলে থাকেন কেউ কেউ। সাহিত্যের ঐতিহাসিকদের মধ্যে এই সময়ের সূত্রপাতটি সম্পর্কে খানিক মতবিরোধ রয়েছে। কেউ কেউ এটিকে ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগ থেকে বলছেন, কেউ কেউ সূচনা পর্বটি পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি বা শেষ পর্ব থেকে ধরছেন। সেখান থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত যদি কোনো একজন কবিকে দিয়ে চিহ্নিত করতে হয়, তাহলে রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল রচনার কাল পর্যন্ত বা তার মৃত্যু পর্যন্ত বাংলা সাহিত্যে যে বিশেষ এক প্রকার ধর্মীয় ও সম্প্রদায় ভিত্তিক কাল্ট ওরিয়েন্টেড এবং সেক্টেরিয়ান আখ্যান কাব্যের দেখা পাওয়া যায়, তাকেই মঙ্গল কাব্য নামে অভিহিত করছেন বিশেষজ্ঞরা। মূলত লৌকিক উৎস থেকে জাত দেবদেবী, যাদের ক্ষেত্রবিশেষে পৌরাণিক যোগও পাওয়া যায়, নিশ্চিত করে হয়তো পাওয়া যায় না, কিন্তু সেই পৌরাণিক যোগগুলির কিছু সম্ভাবনা, কিছু অনুমান সেখানে থাকে, তাদের এই পৌরাণিক ও লৌকিক একটি সংমিশ্রিত রূপে স্তুতিমূলক প্রশংসাসূচক কাব্যধারাই মঙ্গল কাব্য নামে পরিচিত। চণ্ডীমঙ্গল বোধিনী নামে এক অসম্ভব গুরুত্বপূর্ণ বইয়ের রচয়িতা চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতে মঙ্গলকারী দেবতার মাহাত্ম্য জ্ঞাপক কাব্য বা গান, যা মঙ্গল সুরে গীত, এই মঙ্গল সুর প্রসঙ্গে আমরা এক্ষুনি আসছি, সেই মঙ্গল সুরে গীত কাব্য বা গানকেই মঙ্গল কাব্য বলা হয়। আর এই যে সুরনির্দেশক মঙ্গল শব্দটি,
এটি আদতে একটি অনার্য শব্দ বলে অনুমান করেন মঙ্গল কাব্যের ঐতিহাসিক যাকে বলা যায় সেই ডক্টর আশুতোষ ভট্টাচার্য মশাই তার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে। সেখানে তিনি এই মঙ্গল সুর বা মঙ্গল রাগ সেটির অনেক তথ্য দিয়ে প্রমাণ করবার চেষ্টা করেছেন, তার উৎস, তার বিবর্তন এবং সেই সুরে গীত হবার কারণে মঙ্গল কাব্য কিভাবে মঙ্গল কাব্য হয়ে ওঠে। যদিও এই মধ্যযুগীয় অন্যান্য কাব্যধারাও মঙ্গল সুরে গীত হতো, তার নিদর্শন আশুতোষ বাবুই দিয়েছেন, তথাপি মঙ্গল সুরের সঙ্গে মঙ্গল কাব্যের একটি যেন ওতপ্রোত যোগ হয়ে রয়েছে। আর মঙ্গল কাব্য নামটির এই মঙ্গল সুরের সূত্রে আসাটাও হয়তো একটি মত হিসেবে বিবেচিত হতে পারে। বিশ্বাস যারা করেন ঈশ্বরে এবং দেবতার যে প্রতাপ, দেবতার যে প্রকোপ, দেবতার যে আশীর্বাদ, সেই ভক্ত পাঠক কুলের ভাবনায় যে কাব্য ঘরে যদি রাখা হয় এবং যে কাব্য যদি নিয়মিত শ্রবণ করা হয়, নিয়মিত পাঠ করা হয়, তাহলে ঘরে মঙ্গল বর্ষিত হয়। যে কাব্য দেবপূজার বিভিন্ন মাঙ্গলিক আচার আচরণ এবং রীতিসমূহের সুবিস্তৃত বর্ণনা দেয়, আর যা পাঠে এবং শ্রবণে ভক্ত পাঠকের মঙ্গল হয়, তাই মঙ্গল কাব্যের পর্যায়ভুক্ত বলে তারা মনে করে থাকেন। আগেই যেমন বললাম যে এটি একান্তই ভক্ত পাঠকের বিশ্বাস। মঙ্গলাচরণ ও মঙ্গল হবার সঙ্গে, মঙ্গল বোধের সঙ্গে মঙ্গল কাব্যের যোগ এখানে স্পষ্ট। এবার আসা যাক এই মঙ্গল নামের উৎস সম্পর্কে। লিখিত মঙ্গল কাব্যগুলি যা একটি লৌকিক পরম্পরায় প্রচলিত কাহিনীকে যখন কোনো কবি লিখিত আকারে একটি সুচিন্তিত রূপ প্রদান করছেন, সেই লিখিত মঙ্গল কাব্যের অনেকগুলি শোনা যায় এক মঙ্গলবার থেকে পাঠ শুরু হতো এবং তা গিয়ে শেষ হতো অপর মঙ্গলবারে। এই কারণে কাব্যধারায় এই মঙ্গল শব্দটির উপস্থিতি মঙ্গলবারের সঙ্গে অনুসঙ্গিত বলে এক শ্রেণীর ঐতিহাসিক মনে করেন। আবার পূর্ববঙ্গে রাত্রি জেগে সারা রাত ব্যাপী মঙ্গল গান হয় বলে তাকে ওই অঞ্চলে রয়ানি নামেও অভিহিত করা হয়। এই রয়ানি শব্দটি হচ্ছে রজনী বা রাত্রির অপভ্রংশ রূপ। বরিশাল অঞ্চলে যে মনসা মঙ্গলের গান হয়, সেই গান মূলত এই নামেই সেখানে জনপ্রিয়। আবার মঙ্গল কাব্যগুলি কিছু জায়গায় ওই এক মঙ্গলবার থেকে আর এক মঙ্গলবার এই যে সময়ের ক্ষেত্রটি, এই যে সময়ের পরিসরটি, সেই কারণে অষ্টমঙ্গলা নামেও খ্যাত। ৮ দিন ব্যাপী যেহেতু এর গায়নটি সম্পন্ন হচ্ছে, এর পারফরমেন্সটি সম্পন্ন হচ্ছে, আর এই পারফরমেন্সের জায়গা, এই উপস্থাপনের যে বিষয়টি, সেইটির সূত্রে মঙ্গল কাব্যের আরেকটি সাধারণীকৃত নাম আসে, সেটির নাম জাগরণ। এই প্রসঙ্গটি একটু বিস্তারে বলা দরকার। চণ্ডীমঙ্গল বা ধর্মমঙ্গল সহ বেশ কিছু মঙ্গল কাব্যে একটি জাগরণ পালার উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মমঙ্গলে তো জাগরণ পালা সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ ও স্বতন্ত্র পালা হিসেবেও নানান জায়গায় পাঠ্য ও স্বীকৃত। এবার এই এক বেলায় গীত হবার পক্ষে অতিরিক্ত দীর্ঘ কোনো রাত্রি ব্যাপী পালাকে এই জাগরণ পালার অন্তর্ভুক্ত মনে করা হতো। উদাহরণস্বরূপ আমরা যদি মনসা মঙ্গলের কথা ধরি, যেহেতু চণ্ডীমঙ্গল বা ধর্মমঙ্গলই কেবল নয়, অন্যান্য মঙ্গল কাব্যের মধ্যেও এই জাগরণ পালার উপস্থিতি আছে। যদি আমরা মনসা মঙ্গলের একটি অংশ ধরি, যেখানে বেহুলা এবং লক্ষিন্দরের বিবাহ, বিবাহ পরবর্তী তাদের লৌহ বাসরে উপস্থিতি এবং সর্পদংশনে লক্ষিন্দরের মৃত্যু, এই গোটা অংশটি বর্ণিত হচ্ছে। এবার সেখানে কেবলমাত্র ওই বিবাহ ও লৌহ বাসরে তাদের রাত্রি যাপনটি শুরু হলো, এইখানে গিয়ে কাব্যটি বা এই গল্পটি, এই আখ্যানটি সেদিনের মতো শেষ হয়ে যেতে পারে না। তাহলে শ্রোতা যিনি সেটি শুনছেন, তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি চরিতার্থ হবে না, নিবৃত্ত হবে না। ফলে সেখানে লক্ষিন্দরকে কালনাগিনী দংশন করছেন এবং লক্ষিন্দরের অকাল মৃত্যু ঘটছে, এই অংশটিও সামগ্রিকভাবে যুক্ত হয়ে যায়। ফলে গোটা পালার যে ডিউরেশন
গোটা পালার যে সময়, সেই সময়টি অনেকখানি হয়। ফলে এটি গাইতে গোটা রাত লেগে যাবে। যে কারণে রয়ানি, যে কারণে রজনীর অপভ্রংশ হিসেবে রয়ানি গান নামে মনসামঙ্গলের পরিচিতি, যে কারণে জাগরণ এই সামগ্রিকভাবে সাধারণভাবে মঙ্গল কাব্যের নামটি, নামকরণটি আসলে তার পারফরম্যান্সের উপর অনেকটা নির্ভর করছে। এরপর আমরা আসি মঙ্গল কাব্যের প্রেক্ষাপট, মঙ্গল কাব্য রচনার প্রেক্ষাপট সম্বন্ধে আলোচনায়। খ্রিস্টীয় একাদশ শতাব্দী পর্যন্ত বাংলাদেশে মুখ্যত বৌদ্ধ ধর্মেরই প্রাধান্য ছিল বলে ঐতিহাসিকেরা মনে করেন। আবার এই বৌদ্ধ ধর্মের সমান্তরালে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর প্রথম ভাগে বৌদ্ধ ও জৈন ধর্মের সঙ্গে ব্রাহ্মণ্য ধর্মের প্রতিষ্ঠাও ছিল লক্ষণীয়। কিন্তু এই যে একাদশ শতাব্দীর পূর্ববর্তী 400 বছর ধরে বাংলায় পাল রাজা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তাদের 400 বছরের রাজত্বকাল, এই সময়ে ব্রাহ্মণ্য ধর্ম আশানুরূপ বিকাশ লাভ করতে পারেনি। সম্ভবত এই সময় থেকেই মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে লোক ধর্ম বিশ্বাসের যে সংমিশ্রণ, যে আদান প্রদান, তা শুরু হয় বলে ঐতিহাসিকরা মনে করে থাকেন। আর এরপরে একাদশ শতাব্দী থেকে যে সেন রাজবংশের সময় বাংলার শাসনের ইতিহাসে, সেখানে বাংলার সামাজিক জীবনে ব্রাহ্মণ্যতন্ত্রের প্রভাব ক্রমশ কার্যকরী হতে শুরু করে। আর এই ব্রাহ্মণ্যতন্ত্রের প্রকোপ, ব্রাহ্মণ্যতন্ত্রের আধিপত্য সত্ত্বেও এর সমান্তরালে দেশজ ধর্ম সংস্কৃতির লৌকিক যে উপাদানগুলি, তাও নিজেদের অস্তিত্বের জানান দিতে যথেষ্ট সচেষ্ট ছিল। মঙ্গল কাব্য মুখ্যত লৌকিক দেবদেবীদের উত্থান এবং তাদের প্রতিষ্ঠার ইতিহাস। এই লৌকিক দেবদেবীদের কেন্দ্র করে যে মঙ্গল গানগুলি প্রচলিত, তা লোকমুখ থেকে যখন ক্রমশ পুরাণবিদ, শাস্ত্রজ্ঞ এবং শিক্ষিত, অধিকাংশ ক্ষেত্রে উচ্চবর্ণীয় কবিকুলের হাতে লিখিত রূপ লাভ করছে, তখন একটা সংমিশ্রণের জায়গা আরো স্পষ্ট হচ্ছে। তা হচ্ছে পৌরাণিক এবং লৌকিক পরম্পরার মধ্যে সংমিশ্রণ। ফলত লিখিত মঙ্গল কাব্যগুলি পৌরাণিক ও লৌকিক পরম্পরার মধ্যে একটা সামঞ্জস্য রেখে নির্মিত হচ্ছে, উপস্থাপিত হচ্ছে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের সূত্রপাতের সময় যখন তুর্কি আক্রমণ ঘটছে এবং সেন রাজবংশের পতন ঘটছে, আর বাংলার শাসনভার অন্য একটি শাসক ক্ষমতার, শাসক গোষ্ঠীর হাতে চলে যাচ্ছে, তখন সাধারণ মানুষের জীবনে তার যে দোলাচল, তার যে প্রভাব, সেই প্রভাবের সূত্রটিও মঙ্গল কাব্যের উদ্ভবের ক্ষেত্রে মনে রাখা দরকার। ব্রাহ্মণ্যতন্ত্রের এই আধিপত্যের কারণে, ব্রাহ্মণ্যতন্ত্রের এই আচার নিষ্ঠতা ও চাপের কারণে হিন্দু সমাজের যে নিম্ন বর্ণীয় অংশ, তা অনেকাংশেই সেই সময় নব্য শাসকের ধর্মে রূপান্তরিত হচ্ছে। নতুন শাসকের ধর্মের যে আওতা, নতুন শাসকের ধর্মের যে পরিসর, সেই পরিসরে নিজেদের অনেক বেশি নিরাপদ বোধ করছেন। আর তার ফলে ব্রাহ্মণ্যতন্ত্রের পক্ষে জরুরি হয়ে যাচ্ছে একটি সাংস্কৃতিক প্রতিরোধ গঠন। আর সেই প্রতিরোধ একা ব্রাহ্মণ্যতন্ত্রের পক্ষে করা সম্ভব ছিল না। ফলত লোকবিশ্বাসে যে দেবদেবীর অস্তিত্ব দেখা যাচ্ছে, যেমন চণ্ডী, যেমন মনসা, যেমন ধর্ম, তাদের সঙ্গে পৌরাণিক বিভিন্ন সূত্র খোঁজবার একটি সম্ভাবনা সেই সময় তৈরি হচ্ছে। পৌরাণিক বিভিন্ন দেবদেবীর সঙ্গে এই লোক দেবদেবীর একটি সম্পর্ক সূত্র রচনার প্রবণতা সেই সময় ক্রমশ স্পষ্ট হচ্ছে। ফলত মঙ্গল কাব্যের একটি সাংস্কৃতিক প্রতিরোধ প্রকল্প হিসেবে উত্থান এই ত্রয়োদশ শতাব্দীর সূত্রপাত থেকে, এটিও সাহিত্যের ঐতিহাসিকদের একটি জনপ্রিয় মত। মঙ্গল কাব্য রচনার এই প্রেক্ষাপটের পরে যে সূত্র ধরে আমরা এগোচ্ছি, তাতে পুরাণের সঙ্গে মঙ্গল কাব্যের যে সম্পর্ক, যে সাযুজ্য ও বৈসাদৃশ্য, সেগুলি একবার সংক্ষেপে দেখে নেওয়া দরকার। মঙ্গল কাব্যের এই উদ্ভবের প্রেক্ষাপটটি যা আলোচিত হলো, তা একান্তই
পুরাণের যে উদ্ভবের সময়কাল তার সঙ্গে অনেকটা সাযুজ্যপূর্ণ। তার সঙ্গে থিওরিটিক্যালি এর একটি মিল রয়েছে, তাত্ত্বিকভাবে এর একটি মিল রয়েছে। মঙ্গল কাব্যের লৌকিক আখ্যানসমূহ যা লোকমুখে পরম্পরাক্রমে শ্রুতি পরম্পরায় প্রচলিত, তা ক্রমশ শিক্ষিত এবং পুরাণজ্ঞ হিন্দু কবিদের হাতে একটা লিখিত রূপ পরিগ্রহ করছে। আর এই লিখিত রূপটির সূত্রে তা বিভিন্ন পুরাণ দ্বারা প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছে। যেহেতু সেই কবিরা পুরাণ পড়েছেন, তারা সেই পুরাণের মাধ্যমে নিজেদের সাহিত্য রুচি তৈরি করেছেন। আর এই যে এই তৈরি হবার যে পদ্ধতিটা, সেখানে লৌকিক আখ্যানগুলির মধ্যে মধ্যে পুরাণের গোটা গোটা কাহিনী এসে জড়ো হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই কাহিনীগুলির মধ্যে হয়তো মিলমিশ সেভাবে হচ্ছেও না, তা সত্ত্বেও লৌকিক এই আখ্যানের সঙ্গে পৌরাণিক কাহিনীর একটা সমান্তরাল উপস্থিতি পুরাণ ও মঙ্গল কাব্যের যে আদান প্রদান, সেই আদান প্রদানের ক্ষেত্রটি প্রস্তুত হচ্ছে। আবার বিশেষজ্ঞদের মতে পুরাণ আর মঙ্গল কাব্যের উদ্ভব প্রেক্ষাপটটা যদি বা একই রকম খানিকটা হয়ও, তাদের লক্ষ্য কিন্তু আলাদা। কারণ পুরাণ একান্তভাবে দেবতা কেন্দ্রিক, একান্তভাবেই তা দেবতার অলৌকিক এবং লার্জার দ্যান লাইফ যে একটি ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। কিন্তু মঙ্গল কাব্য তার কেন্দ্রে দেবতা, দেবতার স্তুতি, দেবতার প্রকোপ, দেবতার প্রতিশোধ স্পৃহা, দেবতার আশীর্বাদ, এগুলি থাকলেও তার প্রধান ভিত্তিভূমি এবং লক্ষ্যটি কিন্তু বাস্তব জীবনাচরণ। ফলে কেবলমাত্র অলৌকিকতার উপরে নির্ভরশীল হয়ে থেকেছে যে মঙ্গল কাব্যগুলি, তারা সেই কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছতে পারেনি বলে বিশেষজ্ঞরা মনে করেন। আর এই দেবকেন্দ্রিকতা সত্ত্বেও দেবতার মানবায়ন, দেবতাকে একান্তই মর্ত্য পৃথিবীর মর মানুষের মতো আচার আচরণ করতে দেখা যাচ্ছে মঙ্গল কাব্যগুলিতে। এই মানবায়ন মঙ্গল কাব্যের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি। ফলে পুরাণ দেবতা এবং দৈবী মহিমার উপর সম্পূর্ণত নির্ভরশীল, আর মঙ্গল কাব্য দেবকেন্দ্রিক হওয়া সত্ত্বেও তার প্রধান শেকড়টি রাখছেন বাস্তব জীবনের আওতায়। পুরাণ আর মঙ্গল কাব্যের সম্পর্ক তাই খানিকটা জটিল। অবশ্য বাহ্যিক কাঠামোগত বিচার যদি করা হয়, তাহলে মঙ্গল কাব্য অনেকাংশেই পুরাণ দ্বারা প্রভাবিত। এই সূত্রেই আমাদের এবার আসতে হবে মঙ্গল কাব্যের গঠনের দিকটিতে। আর সেখানে দেখা যায় যে পুরাণের প্রাকরণিক আদর্শ মেনে সাধারণত মঙ্গল কাব্যগুলি শুরু হয় বন্দনা অংশ দিয়ে। এই বন্দনায় গণেশ, সরস্বতী প্রমুখ বিদ্যা এবং সিদ্ধির দেবদেবী সহ একাধিক দেবতার বর্ণনা থাকে। আর এই যে বন্দনা অংশ, যেখানে গণেশ কিংবা সরস্বতীর উপস্থিতি তো স্বাভাবিক, তার কারণ এটি লেখালেখির সঙ্গে যুক্ত, এটি অধ্যয়নের সঙ্গে যুক্ত, এটি প্রত্যক্ষভাবে পড়াশোনার সঙ্গে যুক্ত। আর যে দেবতার সেইখানে আরাধনা করা হচ্ছে, যে দেবতা বা যে দেবীর নামে মঙ্গল কাব্যটি রচিত হচ্ছে, তার বন্দনাও সেখানে থাকবে, খুব স্বাভাবিক। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই দেবতার প্রধান প্রতিপক্ষ হিসেবে অন্য যে দেবতা বা দেবীর উপস্থিতি সেই কাব্য মধ্যে দেখা যাচ্ছে, কবি তারও বন্দনা করছেন। অর্থাৎ কাব্যের ভেতরের যে নির্মাণ, যে উপস্থাপন, তাতে যতই সাম্প্রদায়িকতার একটা বিদ্বেষী ভাব থাকুক না কেন, কাব্যের প্রয়োজনেই থাকুক না কেন, কবি যখন বন্দনা অংশে সকলের বন্দনা করছেন, সেখানে কিন্তু তার একটা অসাম্প্রদায়িক রূপই দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, মনসা মঙ্গল কাব্যে মনসা এবং তার বিমাতা চণ্ডীর মধ্যে সম্পর্ক একেবারেই ভালো না হওয়া সত্ত্বেও অনেক মনসা মঙ্গল কাব্যে কবিকে মনসার পাশাপাশি চণ্ডীর বন্দনা করে কাব্য শুরু করতে দেখা যায়। ক্রমান্বয়ে এই বন্দনা অংশের নানান রকম পরিবর্তন লক্ষিত হয়। একটি সময়ের পর বন্দনা অংশগুলিতে রক্তমাংসের এক যুগ পুরুষের বন্দনাও এসে পৌঁছয়। তিনি শ্রী চৈতন্যদেব। চৈতন্য বন্দনা মঙ্গল কাব্যের চৈতন্যোত্তর যে বন্দনা অংশ, তার একটি
গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। বন্দনার পর যে অংশটিতে মঙ্গল কাব্যের গঠন অনুসারে আসতে হয় তা হচ্ছে গ্রন্থোৎপত্তির কারণ। কোন পরিস্থিতিতে কবি এই মঙ্গল কাব্যটি রচনা করছেন তার পরিচয় এই গ্রন্থোৎপত্তির কারণ অংশে লিপিবদ্ধ থাকে। এখানে কবির ব্যক্তিগত জীবনের, তার সময়ের আর্থ-সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের খুব সুবিস্তৃত উপস্থাপনও মেলে অনেক ক্ষেত্রে। আবার কাব্য রচনার কাল, এই কাব্যটির পৃষ্ঠপোষক কে প্রভৃতি তথ্যের আকরও এই অংশটি হয়ে ওঠে। ফলত এই গ্রন্থোৎপত্তির কারণ অংশটিকে অনেকে কবির আত্মপরিচয় অংশ বলেও অভিহিত করে থাকেন, যেহেতু কবির ব্যক্তিগত জীবনের এই তথ্যগুলি এখানে পাওয়া যায়। মঙ্গল কাব্য সম্বন্ধে তার ঐতিহাসিকেরা বলেছেন যে এই কাব্য লৌকিক জগৎ থেকে উত্থিত হয়ে ক্রমশ রাজসভার কাব্য হয়ে ওঠে। নানান রাজারাজরা এবং সম্পন্ন সম্ভ্রান্ত মানুষদের পৃষ্ঠপোষকতা মঙ্গল কাব্যকে সমৃদ্ধ করেছে। ফলত তাদের পৃষ্ঠপোষকদের যে পরিসর, সেই পরিসরটি এই কাব্যের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য হিসেবে আসে। মঙ্গল কাব্য রচনার কারণ হিসেবে বেশিরভাগ কবি যে দেবতা বা দেবীর মঙ্গল গান রচনা করছেন তার স্বপ্নাদেশ অথবা তার প্রত্যক্ষ আদেশকে নির্দেশ করেছেন। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। চণ্ডীমঙ্গল কাব্যধারার অন্যতম কবি রামানন্দ জ্যোতি তিনি এই ধরনের স্বপ্নাদেশ বা প্রত্যক্ষ আদেশের ঘটনাকে রীতিমতো ভাওতা বা বুজরুকি বলে অভিহিত করেছেন। কিন্তু এই স্বপ্নাদেশের বিষয়টি মঙ্গল কাব্যের একটি চেনা আর জরুরি ছক। কাব্য রচনার কাল হিসেবে মধ্যযুগীয় সাহিত্য রীতি মেনে মঙ্গল কাব্যেও হেঁয়ালিবাচক শ্লোকের উপস্থিতি দেখতে পাই। বেশিরভাগ ক্ষেত্রে এই হেঁয়ালিবাচক কালজ্ঞাপক শ্লোক তা শকাব্দ নির্দেশ করে। সেই শকাব্দকে একটি স্বাভাবিক গাণিতিক নিয়ম মেনে বঙ্গাব্দ বা খ্রিস্টাব্দে পরিণত করা যায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই এই কালজ্ঞাপক হেঁয়ালিবাচক শ্লোক তাকে যখন ডিকোড করা হয়েছে, তার যখন বিভ্রান্তিগুলিকে দূর করে সমাধান সূত্র আবিষ্কারের চেষ্টা করা হয়েছে, তখন অঙ্কুশ্য বামাগতি পদ্ধতি অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে পড়ার যে পদ্ধতি, সেই গাণিতিক প্রকরণ মানা হয়েছে। মঙ্গল কাব্যের গঠন সম্বন্ধে আরও বলতে গিয়ে এর পর্যায়গুলি সম্বন্ধে আলোচনা করতে হবে। বন্দনা ও গ্রন্থোৎপত্তির কারণ বা আত্মপরিচয়ে সেই কাব্যটি রচনার প্রেক্ষাপট, সেই কাব্যটি রচনার আর্থসামাজিক যে পরিসর, সেগুলি পার হয়ে এসে তৃতীয় পর্যায়টি সাধারণত দেবখণ্ড নামে পরিচিত হয়। লৌকিক ও অনার্য উৎসজাত দেবদেবী পৌরাণিক সংমিশ্রণের ফল এই দেবখণ্ড। বলা যেতে পারে যে গোটা মঙ্গল কাব্যের সাধারণ প্রকল্পটি এটি। সেখানে লৌকিক উৎস সম্ভূত দেবদেবীর পৌরাণিক একটা তথাকথিত কৌলিন্য লাভ হচ্ছে। আর এই দেবখণ্ডে যে সৃষ্টিতত্ত্ব বর্ণনা করা হয়, যে সৃষ্টিতত্ত্বের মূলে থাকেন অধিকাংশ ক্ষেত্রে যে মঙ্গল গান যার সম্বন্ধে লেখা হচ্ছে তিনি। যখন ধর্মমঙ্গল লেখা হয় তখন দেখা যায় সৃষ্টিতত্ত্বের মূলে ধর্ম, যখন মনসামঙ্গল লেখা হয় তখন দেখা যায় সৃষ্টিতত্ত্বের মূলে দেবী মনসা। এই সৃষ্টিতত্ত্ব বর্ণনা কিন্তু একান্তই পুরাণের প্রাকরণিক কৌশল অনুসারী। পুরাণের প্রত্যক্ষ প্রভাব আছে সৃষ্টিতত্ত্ব বর্ণনায়। আর সৃষ্টি রহস্যের পর দক্ষ প্রজাপতির শিবহীন যজ্ঞ, সেখানে অপমানাহত তার কন্যা সতীর দেহত্যাগ, শিব অনুচরদের মাধ্যমে দক্ষ যজ্ঞ নাশ হওয়া এবং তারপর সতীর হিমালয় গৃহে পার্বতী রূপে জন্ম, শিবের তপস্যা ভঙ্গ করতে গিয়ে মদনদেব বা কামদেবের ভস্য হয়ে যাওয়া অর্থাৎ মদন ভস্য, এই বিভিন্ন আকর্ষক পৌরাণিক ঘটনাগুলি ক্রমান্বয়ে বর্ণিত হয়েছে। এর সঙ্গে লৌকিক যাপনের সেই অর্থে কোনো প্রত্যক্ষ যোগ নেই। পুরাণবিদ এবং পৌরাণিকতার আদর্শে লালিত কবিরা এই অংশগুলিকে দেবখণ্ডের মধ্যে দিয়ে সুচারুভাবে উপস্থাপন করেন।
আর এরপর শিবকে স্বামীরূপে পেতে উমার তপস্যা, সেই সূত্রে হরগৌরীর বিবাহ, সেই বিবাহ বাসরের কৌতুকপূর্ণ উপস্থাপন, আর পরবর্তীতে তাদের দাম্পত্য কলহ দেবখণ্ডের সবচাইতে আকর্ষণীয় এবং চর্চিত বিষয়। মঙ্গল কাব্যের প্রায় সব কবি দেবখণ্ডকে মূলত হরগৌরীর বিবাহ পরবর্তী দাম্পত্য কলহ এবং শিবের একটা অন্য ধাঁচের উপস্থাপনের মাধ্যমে আকর্ষণীয় করে তুলেছেন। দেবখণ্ডের বেশিরভাগ অংশ জুড়ে শিবের উপস্থিতি লক্ষণীয়, যদিও শিবের মঙ্গল গান সম্পর্কে আলাদা একটি ক্ষেত্র রয়েছে যেটিকে শিব সংকীর্তন বা শিবমঙ্গল বা শিবায়ন কাব্যধারা বলে। মঙ্গল কাব্যের মূল ধারার মধ্যে তার অন্তর্ভুক্তি সম্বন্ধে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধও আছে, কিন্তু সমস্ত মঙ্গল কাব্যেরই দেবখণ্ডে শিবের অবিসংবাদিত উপস্থিতি লক্ষ্য করা যায়। শিব সহ অন্যান্য দেবগণের চরিত্রায়ন অত্যন্ত মানবায়িত, মানুষের মতো আচার আচরণ, দোষ ত্রুটি, প্রতিহিংসা, কুটিলতা এদের মধ্যে দেখা যায়। এবং শিবের উপস্থাপনে তো পৌরাণিক শিবের থেকে সম্পূর্ণ প্রায় আলাদা একটি বাঙালি শিবের উপস্থাপন লক্ষ্য করা যায়। বেশ কিছু ক্ষেত্রে এই মঙ্গল গান লেখা হচ্ছে যে লৌকিক দেবদেবতাকে কেন্দ্র করে, তাদের আচরণের প্রতিশোধ স্পৃহা, প্রতিহিংসা পরায়ণতা এবং কুটিলতাও অতিমাত্রায় উপস্থিত থাকে। মঙ্গল কাব্যের শেষ খণ্ড বা শেষ পর্যায়টি নরখণ্ড নামে পরিচিত। দেবখণ্ডের শেষে বা এই নরখণ্ডের শুরুতে একজন দেবতা বা দেবতা সদৃশ দেবদূত তুল্য কেউ শাপগ্রস্ত হয়ে মর্ত পৃথিবীতে নির্বাসিত হন। বেশিরভাগ ক্ষেত্রে এই শাপটি দেবার জন্য একটা উপযুক্ত প্রেক্ষাপট রচনা করা হয়। দেখা যায় যে এই দেবতা বা দেবসদৃশ বা দেবদূত তুল্য চরিত্রটির হয়তো সেই অর্থে তেমন কোনো দোষ ছিল না, কিন্তু ওই পাতা ফাঁদে পা দিয়ে তিনি এমন কোনো দোষের ভাগীদার হয়ে যান যে তাকে প্রায়শ্চিত্ত করতে মর্তে নির্বাসিত হয় একটি বিশেষ শর্তে। মর্তে তিনি সেই সংশ্লিষ্ট দেবতা বা দেবীর পূজা প্রচলন করবে, আর পূজা প্রচলনের পর তিনি পুনরায় স্বর্গে প্রত্যাবর্তনের সুযোগ পান। উষা এবং অনিরুদ্ধ এইভাবেই মনসামঙ্গল কাব্যের যথাক্রমে বেহুলা এবং লক্ষিন্দর রূপে মর্ত পৃথিবীতে আসেন আর মনসার পূজা প্রচলনের পর আবার স্বর্গে প্রত্যাবর্তন করেন। দেবখণ্ড বা নরখণ্ডে কোনো বিবাহ, সেই বিবাহের যে আচার তার বিস্তারিত বর্ণনার পাশাপাশি সেই বিবাহের জমায়েতকে কেন্দ্র করে নারীগণের প্রতিনিন্দা নামক একটি বিশেষ অংশ দেখা যায়। এটি মঙ্গল কাব্যের অন্যতম জনপ্রিয় একটি উপাদান। এক্ষেত্রে দেখা যায় যার বিয়ে হচ্ছে সেই পাত্র অথবা পাত্রীর বাড়িতে সমাগত অতিথিবৃন্দ জামাইয়ের রূপ দর্শন করে নিজেদের মধ্যে নিজেদের স্বামী সম্বন্ধে কিঞ্চিৎ নিন্দা করে। এই নিন্দার মাত্রা নানান সময়ে নানান কবির হাতে নানান ভাবে রূপায়িত হয়েছে। আবার নায়িকা বা নায়িকা তুল্য কোনো চরিত্র তিনি তার 12 মাসের দুঃখ বর্ণনা করেন অন্য একটি চরিত্রের সামনে। এই অংশ 12 মাস্যা নামে পরিচিত। কবি কঙ্কন মুকুন্দের চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লর আর 12 মাস্যা একটি অত্যন্ত জনপ্রিয় রূপায়ণ। প্রায় সব মঙ্গল কাব্যে 12 মাস্যা খুব গুরুত্বপূর্ণ আর অত্যন্ত পরিচিত একটি অংশ। এই 12 মাস্যার জনপ্রিয়তার কারণে তা মঙ্গল কাব্যের চৌহদ্দি পেরিয়ে মধ্যযুগের অন্যান্য কাব্যেও পরিগৃহীত হয়েছে। উদাহরণস্বরূপ দৌলত কাজীর লোরচন্দ্রানী ও সতী ময়না কাব্যগ্রন্থে ময়নার 12 মাস্যা দেখতে পাওয়া যায়, যা লিখতে লিখতেই দৌলত কাজীর প্রয়াণ হয়েছিল বলে বিশেষজ্ঞরা মনে করেন। আবার কোনো নারী যখন অন্তঃসত্ত্বা তখন তার স্বাদ ভক্ষণের যে আচার অনুষ্ঠান
তারও বিস্তারিত বিবরণ মঙ্গল কাব্যে পাওয়া যায়। নারী কেন্দ্রিক এই বর্ণনাগুলি তা ১২ মাসা হোক বা তা সাধভক্ষণ হোক, তা আধুনিক বিভিন্ন তত্ত্বের আলোকে সুগভীরভাবে বিশ্লিষ্ট হয় এবং তা আলোচনার বিশ্লেষণের এক নবদিশা আমাদের সামনে উন্মুক্ত করে। মঙ্গল কাব্যের অন্যান্য জনপ্রিয় উপাদানগুলির মধ্যে চৌতিসা বা কোনো চরিত্রের সমুদ্র যাত্রা, শ্মশান দৃশ্য বর্ণনা এগুলিও উল্লেখযোগ্য। গঠন সংক্রান্ত এই আলোচনার পর আমরা মঙ্গল কাব্যের শ্রেণী বিভাগের দিকে নজর রাখতে পারি। এ বিষয়ে মঙ্গল কাব্যের ঐতিহাসিক অধ্যাপক আশুতোষ ভট্টাচার্যকে অনুসরণ করে মূলধারার কাব্যগুলিকে মূলত ৩টি ভাগে ভাগ করা যায়। প্রথম অংশটি লৌকিক মঙ্গল কাব্য। মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, কালিকা মঙ্গলের মতো মূলধারার জনপ্রিয় এবং প্রবল পরিচিত মঙ্গল কাব্যগুলি এই লৌকিক মঙ্গল কাব্যের অন্তর্গত বলে ডক্টর ভট্টাচার্য মনে করেছেন। এই পর্যায়ে শিবায়ন, শীতলামঙ্গল, রায়মঙ্গল, ষষ্ঠীমঙ্গল প্রভৃতি তথাকথিত গৌণ মঙ্গল কাব্যগুলিও পড়ে। এর দ্বিতীয় ভাগটি হল পৌরাণিক মঙ্গল কাব্য। অন্নদামঙ্গল, গৌরীমঙ্গল, দুর্গামঙ্গল, গঙ্গামঙ্গলের মতো কাব্যকে পৌরাণিক মঙ্গল কাব্যের পর্যায়ভুক্ত করা চলে। আশুতোষবাবু তৃতীয় যে ভাগটি করছেন সেটি হল বৈষ্ণবীয় ভাবধারার মঙ্গল কাব্য। এই অংশের মধ্যে জগন্নাথ মঙ্গল, চৈতন্য মঙ্গল, অদ্বৈত মঙ্গল প্রভৃতি মঙ্গল কাব্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। শেষ পর্যায়ে অত্যন্ত সংক্ষেপে আমরা চৈতন্যদেবের পূর্ববর্তী আর চৈতন্য প্রভাবে চৈতন্যোত্তর মঙ্গল কাব্যধারার মধ্যে যে পার্থক্যগুলি রয়েছে সেদিকে নজর রাখব। এপিক বা মহাকাব্যের প্রিমিটিভ এপিক এবং লিটারারি এপিক এই শ্রেণীকরণকে মাথায় রেখে অধ্যাপক আশুতোষ ভট্টাচার্য চৈতন্য পূর্বযুগের মঙ্গল কাব্যকে বলছেন খাঁটি মঙ্গল কাব্য এবং পরবর্তী যুগের মঙ্গল কাব্যগুলিকে বলছেন সাহিত্যিক মঙ্গল কাব্য। খাঁটি মঙ্গল কাব্য তিনি কেন বলছেন? কারণ তার মতে এই অংশের মঙ্গল কাব্যগুলিতে কবির ব্যক্তিক যে চেতনা তার স্পর্শ অপেক্ষা বৃহত্তর সমাজ মানুষ বেশি মাত্রায় প্রত্যক্ষতা লাভ করেছিল। কিন্তু চৈতন্যোত্তর পর্বে বিশেষত সপ্তদশ অষ্টাদশ শতাব্দী যখন চৈতন্যের প্রভাব ভীষণভাবে প্রতিষ্ঠিত বঙ্গ সমাজে, সেইখানে মঙ্গল কাব্যগুলি ক্রমশ কবির ব্যক্তিগত চেতনার রসে জারিত হতে থাকে। আশুতোষবাবুর মতে রায়গুণাকর ভারতচন্দ্রে এর চরম স্ফূর্তি দেখা যায়। এর মধ্যবর্তী ষোড়শ শতকের যে মঙ্গল কাব্যগুলি তাকে খাঁটি ও সাহিত্যিক পর্বের মধ্যবর্তী পরিসরে রাখছেন তিনি। দ্বিজমাধব বা মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য এই পর্বের শ্রেষ্ঠ উদাহরণ। চৈতন্য প্রভাবে মঙ্গল কাব্যে দেবতাদের যে চরিত্রায়ন, কেন্দ্রীয় দেবতা বা দেবীর যে চরিত্রায়ন, তাতে লক্ষণীয় কিছু পরিবর্তন সূচিত হয়। চৈতন্য পূর্ববর্তী দেবকুলের কুটিলতা, প্রতিহিংসা পরায়ণতা, প্রতিশোধ স্পৃহা, যেন তেন প্রকারেণ তার পূজা প্রচারের জন্য মানুষকে অত্যন্ত বিপদে ঠেলা, এই বিষয়গুলি ক্রমশ অনেক স্তিমিত প্রশমিত হয়ে আসে চৈতন্যোত্তর মঙ্গল কাব্যে। চরিত্রগুলির মধ্যে অনেক মার্জনা ক্রমশ ফুটে ওঠে। চৈতন্য পূর্ববর্তী মঙ্গল কাব্যে যেখানে কেন্দ্রীয় দেবতার ভক্ত হওয়াটাই যথেষ্ট ছিল না, সেই ভক্তির মাত্রা নির্ধারিত হতো তথাকথিত প্রতিপক্ষ দেবকুল এবং তার ভক্তদের সমূহ সর্বনাশ করার আকাঙ্ক্ষায়। এই প্রতিহিংসার নজির ক্রমশ কমতে থাকে চৈতন্য পরবর্তী মঙ্গল কাব্য। আর চৈতন্য বন্দনা মঙ্গল কাব্যের বন্দনা অংশে চৈতন্যোত্তর মঙ্গল কাব্যের ধারায় একটি গুরুত্বপূর্ণ অবদান। এই সূত্রে বিস্তারিত পঠনের জন্য অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক ভূদেব চৌধুরী, অধ্যাপক আচার্য সুকুমার সেন তাদের সাহিত্যের ইতিহাস গ্রন্থগুলি
সংশ্লিষ্ট খণ্ডগুলির সহায়তা নেওয়া যায়। আর অতি অবশ্যই আশুতোষ ভট্টাচার্য মহাশয়ের বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস বইটি ভীষণই উপকারী। ধন্যবাদ।